বাংলা এই দেশ এই মানুষ। হ্যাঁ, তোমাদের সামনে বইটা নিয়ে রাখো। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, অর্থাৎ আমার আমাদের যে জীবনটা, এই যে বাংলাদেশ, বাংলাদেশের 6টা ঋতুর দেশ, মানে সবকিছু মানে সবকিছুই আছে এখানে। 6টা ঋতুতে 6 রকম আবহাওয়া থাকে। তো এই জিনিসগুলো এখন হয়তো একটু কম বুঝতে পারো তোমরা, কিন্তু আমাদের ছোটবেলায় আমরা কখন কোন ঋতু চলছে সেটা কিন্তু আমরা আবহাওয়া দেখেই বলে দিতে পারতাম। এখন হয়তো পারো না। সেই জন্য লেখক এখানে বলছে কি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, অর্থাৎ আমার জীবন ধন্য এই দেশে আমি জন্মগ্রহণ করার জন্য। কবির এই বলার অর্থ, আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। আচ্ছা, আমরা বাঙালি, তার মানে আমরা হচ্ছে বাঙালি। হ্যাঁ, তারপর বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, প্রকৃতির বৈচিত্র্য কেবলই আমি বললাম, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। মানুষেরও বৈচিত্র্য আছে, ভাষারও বৈচিত্র্য আছে। তুমি দেখো যখন পাহাড়ি এলাকা অর্থাৎ চট্টগ্রাম উপজাতি যারা আছে, তাদের কিন্তু চেহারাটা আলাদা, আমাদের চেয়ে একটু কেমন যেন ডিফারেন্ট। এটা তাদের চেহারার স্যার পার্থক্য কোন আছে। চ্যাপ্টার? এই দেশ এই মানুষ বাংলা, বুঝছো? আচ্ছা, এরপর ভাষাও, তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, বা আঞ্চলিক ভাষা থাকে এক এক জায়গায় এক এক রকমের। তো সেটাই বলেছে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এই যে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো আছে, বিশেষ করে চিটাগাং, এইসব জায়গায় যারা আছে, তাদের রয়েছে ভিন্ন জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ আহ তঞ্জলা ইত্যাদি। হুম। তারপরে হচ্ছে, এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও বংশীয়দের বসবাস। অর্থাৎ এই যে রাজশাহী এবং জামালপুর অঞ্চলে, এখানে তুমি গেলে কিছু সাঁওতাল, তারা সাঁওতালদের পাবা। তারপর হচ্ছে রাজবংশীয়দের পাবা। মানে রাজবংশীয় মানে কি, রাজা, রাজারা আর কি, রাজার বংশ আর কি, এরকম। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এদের আবার নিজ নিজ ভাষা রয়েছে। এই দেশে এই দেশ, অথচ কত বৈচিত্র্য, আমাদের দেশটা আসলে কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। এই বৈচিত্র্যতার কারণেই এটাই হচ্ছে আমাদের দেশের গৌরব। সবাই সবার বন্ধু ও আপনজন, আমরা সবাই সবার বন্ধু এবং আপনজন। দেখো আমাদের দেশে আমরা যারা আছি, হিন্দু, মুসলিম, তারপর হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান, একটা জায়গায় যখন থাকি সবাই কিন্তু মিলেমিশে একটা একটা বিল্ডিং এর মধ্যে দেখো, এক ফ্ল্যাটে হয়তো কেউ হিন্দু আছে, আরেক ফ্ল্যাটে মুসলিম আছে, আরেক ফ্ল্যাটে খ্রিস্টান আছে, এরকম খুঁজে পাওয়া যায়। তার মানে কি, আমরা একে অপরের আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। এদেশে রয়েছে কি, নানা ধর্মের লোক, যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু ওই সাঁওতাল উপজাতি এদের কথা লেখেনি। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, আমরা মিলেমিশে আছি সবাই যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে, এরকম কি খুবই কম দেশে আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক কি আছে, বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, অর্থাৎ বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বৈচিত্র্য। এই যে মানুষগুলো আছে, এদের পেশাও কিন্তু এক একজনের এক এক রকম বৈচিত্র্য। কেউ জেলে, কেউ জেলে মানে কি মাছ ধরে, কেউ কুমার অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরি করে, কেউ কৃষক মানে যে ফসল ফলায়, কেউ আবার কাজ করে অফিস আদালতে। যারা পড়ালেখা করছে তারা কেউ সরকারি চাকরি করে বা বিভিন্ন অফিস আদালতে কাজ করে। সবাই আমরা পরস্পরের বন্ধু। হ্যাঁ, সবাই আমরা কি পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, একজন তার কাজ দিয়ে কি করবে, আরেকজনকে সাহায্য করে। গড়ে তুলেছে এই দেশ, সাহায্য করেই গড়ে তুলেছে আমাদের এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য মানে এই যে যদি কৃষক কৃষক যদি ফসল না ফলাইতো বা তারা যদি কাজ না করতো, তাহলে আমাদের কি খাদ্য কি হইতো, যোগাতো কে, খাদ্য যোগাইতো কে? অর্থাৎ যদি কৃষক না করতো বা ফসল না ফলাতো, তাহলে আমরা খাদ্য পেতাম না। সবাইকে তাই সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হবে। সবাই
আমাদের আপনজন, সবাইকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, এবং সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। দেখো আমাদের আছে কি নানা ধরনের উৎসব। যেমন মুসলমানদের রয়েছে দুইটা ঈদ, একটা ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। তার হিন্দুদের আছে বড় উৎসব কি দুর্গাপূজা। হিন্দুদের শুধু দুর্গাপূজা না, হিন্দুদের 12 মাসে 13 পূজা, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় পূজা হচ্ছে দুর্গাপূজা, এই জন্য দুর্গাপূজার কথাটা বলেছে। আহ এরপর দুর্গা পূজা সহ আছে নানা উৎসবের উৎসব আর পার্বণ। এবং এই যে দুর্গা পূজা বা বড় বড় উৎসব সহ আছে কি বিভিন্ন উৎসব ও পার্বণ। পার্বণ মানে কি, যেমন ধরো নূতন ফসল উঠলে সেখান সেই ফসল দিয়ে নবান্নের উৎসব করে, এইগুলোকে আর কি বোঝায়। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে বা বড়দিন। এছাড়া রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ, এটা সবাই আমরা এই করি, পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করি বা পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। রয়েছে রাখাইনদের দেখো টাংরাই ও চাকমাদের বিজু উৎসব। উৎসব ধর্ম যার যার, উৎসব যেন সবার, একটা স্লোগান আমরা দেই, ধর্ম যার যার উৎসবটা সবার। যেমন পূজা আসলে হিন্দু মুসলিম সবাই ওখানে পূজা দেখতে যায়। আবার ঈদ আসলে ঈদের নামাজ হয়তো অন্য ধর্মের মানুষ পড়ে না, কিন্তু ঈদের দাওয়াত খেতে যায়, দাওয়াত দেয় হিন্দুদের বা খ্রিস্টানদের, সবাই কিন্তু যায়, আমরা একে অপরের এই উৎসবগুলোতে আমরা যাই। এরপর পোশাক পরিচ্ছদেও ভিন্ন ভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, এই যে আমরা যে পোশাকগুলো পরি তাও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। এই যে পোশাক পরিচ্ছদ সব অনেকে আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের মিল একটা আছে, সেই মিলটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই যে বাংলাদেশের প্রকৃতি এবং জনজীবন খুবই বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা, আমাদের এই দেশ ঘুরে ঘুরে দেখা দরকার। আমরা কিন্তু অনেকেই ঘুরি না বা দেখতে যাই না, আহ কিন্তু ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথায় আছে পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি। অর্থাৎ কোথাও পাহাড় আছে, পার্বত্য চট্টগ্রাম এইসব অঞ্চলে পাহাড়, আবার কোথাও আছে জলাভূমি, সমুদ্রের বেলাভূমি আছে। দেশ এর এর জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পরের পরস্পর কি মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ। একটা দেশ বলতে কি বোঝায় সেটা লেখছে, দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জনজীবনের মতো, একটা দেশ হলো জনজীবনের মতো। জননী যেমন স্নেহ, জননী যেমন কি করে স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। কারণ আমরা এই বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশে বাস করে কি আমরা অন্য জায়গার আলো ব্যবহার করব না? এই দেশ, অর্থাৎ যে দেশে আমরা থাকি, এই দেশের আবহাওয়া, বাতাস বা জলবায়ু, সম্পদ বা এদেশে যে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ, সেগুলো আমরা ব্যবহার করি। এই দেশকে আমরা ভালোবাসবো। তাই পরিশেষে বলছে কি এই দেশকে আমরা ভালোবাসবো। অনুশীলনের মধ্যে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আহ সৌভাগ্য, অর্থগুলো সবাই তো মোটামুটি জানো, বলো তো সৌভাগ্য, সৌভাগ্যের অর্থ কি স্যার? ভালো ভালো ভাগ্য। ভাগ্য। আচ্ছা, ভালো ভালো ভাগ্য। ভাগ্য। প্রকৃতি। নিসর্গ। আচ্ছা, আমি নাম ধরে, বৈচিত্র্য। হ্যাঁ আমি নাম ধরে জিজ্ঞেস করি। তারপর আছে বৈচিত্র্য। বৈচিত্র্য বলো আরাধ্যা। বৈচিত্র্য মানে কি বিভিন্ন রকম। জিজ্ঞেস করতেন। হ্যাঁ। তারপরে এই যে এখানে আছে কি যে তারপর আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য পূরণ করো, মানে শূন্য স্থান পূর্ণ। এগুলো কিন্তু পড়বো ভালো করে। আমাদের ড্যাশ, আমি নাম বলে দেবো, আমাদের ড্যাশ যে আমরা এই দেশে জন্মেছি। আরাধ্যা বলো। সৌভাগ্য। আমাদের সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি। বুশরা ওয়ান।
আমাদের দেশে রয়েছে সুন্দর দেশ। প্রকৃতি। আচ্ছা, বুসরা টু। কোথায় জি। দেখো, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথাও বা এর সমুদ্রের দেশ? সমুদ্রের কি? বেলাভূমি স্যার, বেলাভূমি, বেলাভূমি। হ্যাঁ। তারপর সোহা। এই দেশ অথচ কত দেশ? বৈচিত্র্য। এই দেশ অথচ কত বৈচিত্র্য, হ্যাঁ। দেশ মানে, বৈচিত্র্য। হ্যাঁ হ্যাঁ। এরপর নাম্বার আরাধ্যা বলবে। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, দেশ, পাহাড়, সমুদ্র, বলো। প্রান্তর। প্রান্তর, গুড। দেশকে ভালোবাসার মধ্যে দিয়েই দেশ হয়ে উঠবে আমাদের জীবন। বুসরা ওয়ান। স্বাস্থ্য। হুম। আচ্ছা, এই গেল। এরপর প্রশ্নগুলো তো ওই যে শীটের মধ্যে আছে, বিপরীত শব্দ এগুলো আমরা পড়াইছি। তারপর হচ্ছে, হ্যাঁ, এগুলোর বাকিগুলো সবই হইলো। এরপর হচ্ছে সংকল্প, দেখো। সংকল্প একটা কবিতা। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, অর্থাৎ একটা মানুষকে যদি একটা ঘরের মধ্যে আটকায় রাখি, ওইটাকে বলে বদ্ধ। মানে কেউ বদ্ধ করে, মানে আটকা, মানে একটা জায়গায় আটকা থাকবে না। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। অর্থাৎ বদ্ধ করে থাকবো না, আমরা জগৎটাকে ঘুরে দেখবো। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, অর্থাৎ কিভাবে মানুষ বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। দেশ হতে দেশ দেশান্তরে, একটা দেশ থেকে আরেকটা দেশে যায়। ছুটছে তারা কেমন করে, কিভাবে ছুটছে, কিসের নেশায়, কেমন করে আহ, মরছে যে বীর লাখে লাখে, কিসের নেশায়, অর্থাৎ কি কারণে এত ঘোরাঘুরি, এবং আহ, কিসের নেশায় এত মানুষ, বীর মানে কি মানুষকে বোঝাইছে, মানে মারা যাচ্ছে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, অর্থাৎ কিসের আশায়, এই যে বরণ মরণ যন্ত্রণা, অর্থাৎ প্রচুর একটা, মানে ব্যথা পায় বা যন্ত্রণা হয় এরকম। এরপর আহ এরপরে কি আছে স্যার, দাঁড়ান। হাউই, দেখো, হাউই চড়ে যায় যেতে কে, তারপর চন্দ্রলোকের অচিনপুরে। এখন এই যে পৃথিবী থেকে চাঁদে যায় মানুষ, যায় না? এই চন্দ্রলোকের অচিনপুরে কেন যায়? তারপর সুনম, সরি বাবা, দূর থেকে একটু বুঝি না। শুনবো, আচ্ছা, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, অর্থাৎ মঙ্গল গ্রহের কথা বলছে। শুনবো আমি ইঙ্গিত কোণে, ওখান থেকে কোনো একটা কিছু ইঙ্গিতের মাধ্যমে আমি শুনবো মঙ্গল হতে আসছে উড়ে, মঙ্গল থেকে আসছে, এই যে মঙ্গল থেকে বিভিন্ন ধরনের খবরাখবর নিয়ে আসে। পাতাল ছেড়ে নামবো নিচে। এখন এই যে যে মাটি, ভূমি, এইটাকে পাতাল ফিরে, অর্থাৎ গভীর করে, মাটির নিচে গভীর করে নামবো নিচে, নিচের দিকে যাব। উঠবো আবার আকাশ পুড়ে, উঠবে আবার কোথায়, সেই মহাকাশে। দেখো, অনেক মহাকাশ স্টেশন তৈরি করছে, সেখানে বসে মানুষজন কি গবেষণা করে। বিশ্বজগৎ দেখবো আমি, এই বিশ্বের জগৎটা আমি দেখবো আপন হাতের মুঠোয় পুরে, অর্থাৎ এই বিশ্বের যে জগৎটা, এটা আমরা দেখবো আপন হাতের মুঠায় পুরে। কি এখন দেখো, টোটাল পৃথিবীটা কিন্তু এখন আমাদের হাতের মধ্যে চলে আসছে। কিভাবে যে এটারই এটা বুঝাইছে। যেমন ধরো, এখন থেকে 40 বছর আগে বা 50 বছর আগে, তখন তো কোনো মোবাইল ছিল না, চিঠি লেখা হতো, একটা চিঠির মাধ্যমে আমরা খোঁজ খবর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। কিন্তু এখন কি হচ্ছে, মিনিটের মধ্যে খবর এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে। তার মানে কি, পৃথিবীটা অনেক কাছাকাছি চলে আসছে। আগে লঞ্চ, স্টিমার এভাবে যেত, যখন উড়োজাহাজ তৈরি হয় নাই বা বিমান তৈরি করে না, এখন বিমান তৈরি করছে। এখন এক এক দেশ থেকে আরেক দেশে খুব সহজেই, মানে অল্প সময় চলে যেতে পারে। বুঝতে পারছে স্যার? এরপর এখানে আছে কবিতাটির মূল ভাব জেনে নেই। মূল ভাব তো পড়িয়েছি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং আহ বাক- বাক্য তৈরি করে বলি এবং লিখি। এগুলো বাক্য তৈরি করে বলি এবং লিখবো। একই শব্দের বিভিন্ন অর্থে শিখো, বাক্য লেখো, অর্থাৎ সংকল্প, সংকল্পের এক, এটার অর্থ, সংকল্প অর্থ প্রতিজ্ঞা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করবা। বদ্ধ,
বদ্ধ বা বদ্ধ, ইঙ্গিত, বদ্ধ বা বন্ধ। বদ্ধ মানে কি? বা আটকানো, বন্ধ সেটাও আটকানো। তারপর ইঙ্গিত, ইশারা, মানে ইঙ্গিত দেওয়া মানে কি? ইশারা দেওয়া। তারপর দেশান্তর, অন্য দেশ। বরণ, সাদরে গ্রহণ করা বা সাদরে গ্রহণ। তারপর জগৎ মানে কি? পৃথিবী, জগৎ মানে পৃথিবী, জগৎ মানে পৃথিবী। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। বলি এবং লিখি। যে সাধু ও চলিত রূপ দিছে, ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই, এটাও দিয়েছে। আচ্ছা, সংকল্প, এগুলো তো নোটের শীটের মধ্যে আছে। দেখো আমরা দুটো, একটা গল্প একটা কবিতা পড়ে ফেললাম। এরপর সুন্দরবনের নানা প্রাণী। সুন্দরবনের যে নানা প্রাণী, অর্থাৎ একটা বন, বনে সেখানে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার, দেখো, সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে, সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া গাছপালা আছে, সেই গাছপালার মধ্যে আছে একটা হচ্ছে কেওড়া ও সুন্দরী গাছের বন। তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু, তেমনি রয়েছে কি? নানা প্রাণী এবং জীবজন্তু। এরপরে দেখো, বিশ্বের কোন কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু, হ্যাঁ। ক্যাঙ্গারু হচ্ছে, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। ক্যাঙ্গারু বললে অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে যায়। সিংহ বললে মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। সিংহ মানে আফ্রিকার বনে থাকে। তারপর হচ্ছে তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই জন্য দেখো না, বাংলাদেশ টিম কোথাও খেলতে গেলে বলে টাইগাররা খেলতে যাচ্ছে। এরপর এই বাঘ থাকে সুন্দরবনে। এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এই বাঘ, আমরা বাঘ দেখি কোথায়? চিড়িয়াখানায়। যেয়ে দেখো চারপাশ দিয়ে আটকানো থাকে চিড়িয়াখানায়, কারণ এটা অনেক হিংস্র। এর দেখো চলা চালচলনও, এর চালচলনটাও রয়েছে রাজার মতো। সুন্দরবনের ভেজার সাথে সাথে গোল পাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে বেড়ায়? অর্থাৎ সুন্দরবনের ভেজার সাথে সাথে যে গোলপাতা আছে। এখন দেখো গোলপাতা দিয়ে কি করে, আগে আমাদের গ্রামগুলোতেও গোলপাতা, অর্থাৎ ওদিক থেকে নিয়ে আসতো কিনে, সেখান থেকে ঘর তৈরি করতো, ছনের ঘর, গোলপাতা দিয়ে ঘর তৈরি করতো। সুন্দরবনের প্রাণী শিকার করে, দেখো, শিকার করে জীবজন্তু। জীবজন্তু সুযোগ পেলে কি করে? সুযোগ পেলে মানুষও খায়। এই যে বাঘ, বাঘের সামনে যদি একটা মানুষ পড়ে, তখন সুযোগ পেলে সেই মানুষটাকে খেয়ে ফেলে। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ, চিতাবাঘও ছিল, ও আহ উল বাঘ। তারপরে কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না, এসব বাঘ এখন আর সুন্দরবনে দেখা যাবে না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা একটা বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। এই বাঘকে কি করতে হবে? বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনের সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, কোনোটার বড় বড় শিং আছে, আবার কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা দাগ আছে। এদের বলে চিত্রা হরিণ। এই বড় বড় যে শিং এবং ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদেরকে বলা হয় চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। ছিল হাতি, ছিল বুনো শূকর, কি শুয়োর, আচ্ছা, বুনো শুয়োর, দুইটা রন আসার। এরপর এসব প্রাণী আর নাই। তবে দেশের, মানে আমাদের দেশের রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। আমাদের দেশে রাঙ্গামাটি এবং বান্দরবনের বনে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ। প্রত্যেকটা দেশের জন্যই এই জীবজন্তু এবং পশু পাখি অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। এই যে প্রাকৃতিক পরিমণ্ডল, এটাই কি আমাদের জীবন ধারণ করতে হয়।
একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নাই। পৃথিবীতে যা কিছু জন্মেছে সেগুলো প্রত্যেকটা কোনো না কোনো প্রয়োজনে ব্যবহৃত হয়। হুম, প্রয়োজনের বাইরে এগুলো কিছু নাই। একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত, আমাদের দেশে একসময় প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে খুব সুন্দর পাখি, তা কিন্তু শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে উড়ে বেড়ায়, বাসা করে গাছের ডালে, গাছের ডালে বাসা করে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, এটা মানুষের পক্ষে খুবই ক্ষতিকর। সেই সব আবর্জনা দেখো শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিছু শকুন আছে, শকুন এখন বাংলাদেশে বিলুপ্তি পাখি, অর্থাৎ শকুন এখন দেখাই যায় না, খুব কম। প্রাণী বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। এই যে প্রাণী, এগুলো তো আর কে মানুষ মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতির দান। তাকে ধ্বংস করতে নেই, এগুলোকে আমরা ধ্বংস করব না। ধ্বংস করলে নেমে আসবে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। যেমন এই যে গাছপালা যদি ধ্বংস করে ফেলি বা এইসব জিনিস ধ্বংস করে ফেললে আমাদের নানা বিপর্যয় চলে আসবে। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশ, জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে জীবন এদের জীবনও কি বিপন্ন হবে। যে অনেক সময় হয়, নিম্নচাপ হয়, তখন সুন্দরবনের পশু পাখির জন্য খুব সমস্যা হয়। সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্তি হয়ে গেছে। এসব প্রাণী আছে, তাদের বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। এই যে সুন্দরবনের যে বিভিন্ন প্রাণী আছে এগুলো বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাইতে হবে। দেখো এখানে শূন্যস্থানটা আমি একটু দেখি। বাংলাদেশের দেশ সৌন্দর্যে ভরপুর। আরাধ্যা, ক নাম্বার? বাংলাদেশের দেশ সৌন্দর্যে অপার। ভরপুর। আচ্ছা। অপার। খ নাম্বার, বুশরা ওয়ান, প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে। সমুদ্রে অপার সম্ভার। আচ্ছা। বুশরা টু, বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। সোহা, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ড্যাশ। সোহা, সোহা, জি স্যার, আবার বলবেন? বাঘ দেখতে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। আবার হুম, তেমনি আবার ভয়ঙ্কর লেখা আছে না হিংস্র লেখা আছে? এখানে কি দেওয়া আছে? হ্যাঁ, ভয়ঙ্কর দেওয়া ভয়ঙ্কর। আছে, হ্যাঁ ঠিক আছে। ভয়ঙ্কর। এরপর হচ্ছে আরাধ্যা, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের দেশ সম্পদ। অমূল্য। আচ্ছা। তারপরে হচ্ছে বুশরা ওয়ান, শকুন বাংলাদেশে এখন দেশ পাখি। প্রায়। আচ্ছা, বিলুপ্ত প্রায়। এরপরে যে শীট দিয়েছি এগুলো পড়বা। তো স্যার, শব্দ অর্থ প্রকাশ করবেন না? শব্দার্থ, আচ্ছা বলো তো। অপার, বুশরা টু। অপার, অপার অর্থ হলো অগাধ। হুম। অগাধ বা অসীম। সম্ভার, আরাধ্যা। বিভিন্ন উপাদান। মানে সম্ভার মানে ভরপুর, বিভিন্ন উপাদান মানে বিভিন্ন উপাদানের হয়, আবার ভরপুর মানে সম্ভার মানে অনেক কিছু সমাহার এরকম। রয়্যাল, রয়্যাল, রয়্যাল বলবে কে? বুশরা টু। জি স্যার। রয়্যাল হচ্ছে রাজকীয়। রাজকীয়। ভয়ঙ্কর, বুশরা ওয়ান। ভীতিজনক। অমূল্য, সোহা। যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্ত প্রায়, আরাধ্যা। যা বিলুপ্ত হতে চলছে এমন। আচ্ছা, তাহলে এই যে তিনটা, এই প্রত্যেক দিনে প্রত্যেকটা ক্লাসে তিনটা করেই তোমরা পড়বা। তাহলে এখন এই শীট যে দেওয়া আছে প্রথম তিনটা পড়বা। আগামী শনিবারের পরীক্ষায় কিন্তু বাংলার প্রথম তিনটা দেওয়া থাকবে, খুব ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? স্যার, স্যার বুঝতে পারি না, আবার বলবেন? অর্থাৎ তিনটা করে ইয়ে থাকবে বাংলায় সিলেবাসে। আগামী শুক্রবারের আগামী শনিবার যে পরীক্ষার শিডিউল দেব, মানে শুক্রবার যেটা দিব সেটা কিন্তু এই প্রথম তিনটা থাকবে। এটার মধ্যে থেকে শব্দার্থ স্যার, দিতে পারি, শূন্যস্থান বাংলাদেশের দিতে পারি। প্রথম দিন পরীক্ষার প্রশ্ন দিছিলেন? না আমি তো এই কিছু পাই না।
না 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 না, বাংলায় পরীক্ষা দেওয়া হয় নাই। না বলে তো দিতে পারি না, প্রথম তিনটা।